সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় সিটি নির্বাচনের হাওয়া। আর এই জন্য আমাদের সাথে আজকে যারা উপস্থিত রয়েছেন আলোচনায় আমি পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে রয়েছেন মুনিরা খান, প্রেসিডেন্ট ফেমা, রয়েছেন হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র সচিব, রয়েছেন ডক্টর নাসিম আক্তার হোসেন, অধ্যাপক, সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। প্রিয় দর্শক, আপনাদের বলে দিই, আপনারা ইচ্ছা করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় অংশ নিতে পারবেন। আপনারা ফোন করতে পারবেন, যে এই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ সংবাদগুলো। দুর্নীতির 2 মামলায় হাজিরা দিতে কাল আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া। 3 মাস পর তালা কেটে নয়াপল্টনের কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা। ঢাকা সিটি নির্বাচনে মিন্টু ও পিন্টুর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল। উচ্চ আদালতে যাবার ঘোষণা 2 পক্ষের আইনজীবীদের। চলচ্চিত্রের উন্নয়ন ও বিকাশে কাজ করছে বর্তমান সরকার, বললেন প্রধানমন্ত্রী। জঙ্গিবাদ নির্মূলে চলচ্চিত্রকে হাতিয়ার হিসেবে ব্যবহারের তাগিদ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়, লন্ডভন্ড ঘরবাড়ি, 8 জনের মৃত্যু, বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। এবং বিশ্বের নানা দেশে দেখা গেল আংশিক চন্দ্রগ্রহণ, তবে আকাশ মেঘলা থাকায় কিছুটা হতাশ দেশের দর্শনার্থীরা। আমরা এবার চলে আসবো সরাসরি আমাদের আজকের আলোচনায়। মুনিরা আপা, আপনাকে দিয়ে শুরু করি। সিটি নির্বাচনের হাওয়া লেগেছে, বেশ ভালোভাবেই আমরা দেখছি, জমতে শুরু করেছে নির্বাচন, এবং রাজনীতিও কিছুটা এখন নির্বাচনমুখী, এবং বিএনপির আন্দোলনও অনেকটা স্তীমিত, যদিও অবরোধ হরতাল পুরোপুরি বিএনপি প্রত্যাহার করেনি। এবং বিএনপি আবার আশঙ্কা প্রকাশ করছে যে নির্বাচন সুষ্ঠু হবে কিনা ইত্যাদি ইত্যাদি। সব মিলিয়ে আপনার কি মনে হয় নির্বাচনের পরিস্থিতিটা কেমন? ধন্যবাদ। প্রথমেই তো আমি বলবো যে 13 বছর পর ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন হচ্ছে। আমরা নগরবাসী সবাই কিন্তু খুবই আশান্বিত, এবং এই নির্বাচন হবে হচ্ছে দেখে আমরা সবাই এটাকে জানাচ্ছি, ওয়েলকাম করছি, যে আমরা চাই যে একটা যোগ্য একটা মেয়র এসে আপনার এই নগরবাসীর যে কামনা, যে আমরা সুন্দর একটা যোগ্য এবং সৎ একটা মেয়র পাই, এবং আমাদের যে আমাদের যে নগরকে আমাদের বাসযোগ্য করবার জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার উনি করবেন, সেটা আমরা দেখব, সেটা আমরা পাবো। আশা করছি যে একটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে সব দলের অংশগ্রহণে। এবং যে দেখছি আমরা, যেরকম আপনি বললেন যে হাওয়া লেগেছে, পালে হাওয়া লেগেছে, মনে হচ্ছে রাজনীতির অন্যান্য সব পলিটিক্যাল পার্টি যারা আছেন তাদের পালেও হাওয়া লেগেছে। তারাও সবাই বেশ খুশি মনে হয় নির্বাচনে যাচ্ছেন। তো আমার এইটা দেখে মনে হচ্ছে এখন আর কোনো পক্ষেরই সরে যাওয়ার উপায় নেই বলেই মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে এই নির্বাচনটা হবে এই কারণেই যে তারা অলরেডি আমাদের কাছে, নগরবাসীর কাছে কমিটেড হয়ে গেছে। এবং ছোটোখাটো কোনোভাবে যদি কোনো পক্ষ এই ইলেকশন থেকে সরে আসতে চায়, তো নগরবাসী কিন্তু এটা পছন্দ করবে না। এটা আমার নিজের থেকে মনে হচ্ছে। এবং এ পর্যন্ত যেরকম উৎসাহ আমি কাউন্সিলরদের ভিতরে দেখতে পাচ্ছি, যেরকম উৎসাহ মেয়রের যারা প্রার্থী তাদের কাছে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে ভালো ইলেকশন হবে। তবে আমি একটা কথা বলবো, যে একটা জিনিস আমাদের খুবই খেয়াল করতে হবে, যে নির্বাচনের যে বিধিমালা সেটা যেন সবাই মেনে চলেন। আজকে আমি কয়েকটা খবরে দেখলাম কাউন্সিলররা কিন্তু এখনো অনেক নিয়মই মানছেন না।
বেশ বড় বড় ব্যানার দেখলাম, বড় বড় পোস্টার দেখলাম, কালার্ড পোস্টার দেখলাম, যেগুলি তো থাকার কথা না। এবং এটাও আমরা সবাই আশা করব যে নির্বাচন কমিশন খুবই কঠোরভাবে প্রথম থেকেই, আমি এক জায়গায় বলেছিলাম যে বেড়াল মারার মতন করেই, মানে এটা প্রথম থেকেই একটা হাল ধরবেন, যাতে পরবর্তীকালে আরো বেশি এই সমস্ত যে নীতিমালা না মানার যে একটা প্রবৃত্তি, একটা ইচ্ছা ক্যান্ডিডেটদের মধ্যে থাকে, সেটা যেন না থাকে। ধন্যবাদ আপা, পরে আবার আসবো আপনার কাছে। আমি হুমায়ুন কবির আপনার কাছে যাচ্ছি। বিএনপির অবস্থানটা কিন্তু এখন একটু নড়বড়ে নির্বাচনের ব্যাপারে। আমরা দেখি মাঝে মাঝেই তারা বলছে যে নানা রকম সন্দেহ প্রকাশ করছে, খুব স্বাভাবিকভাবেই হয়তো সেটা করবে। এবং সরকারের কি কৌশল, মানে নির্বাচনটা দেওয়ার ফলে কি কৌশল সরকার নিতে চাচ্ছেন, সেটার ব্যাপারেও তারা মনে হয় একটু বোঝার চেষ্টা করছেন। আবার একটা কথা বলা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড যাতে হয়। তো এই ব্যাপারগুলো আপনার কি মনে হয়? যে ধন্যবাদ আপনাকে মোর্শেদ ভাই। আসলে যেটা বলছিলেন আপনি শুরুতে, এবং মনির আপাত যেটা তার জবাবে যেটা বললেন, হাওয়া, নির্বাচনী হাওয়া আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা নির্বাচন ঘোষণার সাথে সাথেই কিন্তু এই এই হাওয়াটা মোটামুটিভাবে গতি লাভ করেছে বলা চলে। এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে প্রচার প্রচারণা এবং মনোনয়ন চূড়ান্তকরণের বিষয়টাও মোটামুটি এগিয়ে যাচ্ছে। আগামী 2-1 দিনের মধ্যে সেটা প্রায় চূড়ান্তও হয়ে যাবে। এখন যেটা কয়েকটা ধাপে আমরা জিনিসটাকে বা কয়েকটা স্তরে দেখতে পারি। একটা হচ্ছে যে মনির আপা যেটা বলছিলেন যে 13 বছর পর কিন্তু ঢাকা সিটিতে এই মেয়রের নির্বাচনটা হতে যাচ্ছে, কাউন্সিলর এবং মেয়রদের। এখন এখানে আরো একটা নতুন জিনিস যেটা যোগ হয়েছে, আগে একটা ঢাকা ছিল, এখন দুটো ঢাকা হয়েছে। তো এখন দুটো ঢাকায় দুজন মেয়র হবেন, কাউন্সিলররা দুভাবে এখন হবেন। তো এতে আমরা 2 লেয়ার, আগে যেটা একটা ব্যবস্থা ছিল এখন 2 স্তরে হচ্ছে। আরেকটু উত্তেজনা, হইচই, একটুখানি জনসংযোগও বাড়বে বলে আমরা আশা করি। এবং ভোটারদের মনোযোগ বা ভোটারদের অংশগ্রহণের বিষয়টা আমি পরে আসছি, তার আগে যেটা বলতে চাচ্ছি যে ভোটে এটা হচ্ছে প্রথম স্তর। দ্বিতীয় স্তরে যেটা আপনি যে কথাটা বলছিলেন, আপনার কথা রেস ধরে যদি যাই, আমরা গত 3 মাস ধরে কিন্তু একটা রাজনৈতিকভাবে এক ধরনের একটা অস্বস্তিকর অবস্থা আছি। এবং সেখানে যেমনটা আপনি বলছিলেন যে বিএনপি বা 20 দল কর্তৃক ডাকা অবরোধ এখনো চলছে। এর কতটা বাস্তব প্রতিফলন আছে সেটা না থাকলেও মনে মনে মানে মনস্তাত্ত্বিকভাবে এটা একটা প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে স্বাভাবিক জীবনযাত্রার ক্ষেত্রে। কাজে সেই জায়গায় আমার মনে হচ্ছে যে এই নির্বাচনটা এই অবস্থা থেকে বের হয়ে আসবার একটা সুযোগ তৈরি করেছে। এবং এটাও মনে রাখা দরকার, কিন্তু যদিও অনেকে অনেক প্রশ্ন করেন বা মন্তব্য করেন, আওয়ামী লীগ বিএনপি মূলত কিন্তু নির্বাচনমুখী দল। দুটো দলে কিন্তু নির্বাচনমুখী এবং নির্বাচনকে কেন্দ্র করেই তাদের রাজনীতিটা আবর্তিত হয়। তো সেই জায়গায় এই ধরনের নির্বাচন, অনেকে বলেন সরকার কৌশল হিসাবে এটা দিয়েছে, সে যাই হোক, সে বিতর্কে না গিয়েও যেটা বোঝা যায় যে এখানে সরকার এবং 20 দলীয় জোট দুই পক্ষের জন্যই একটা এই যে অস্বস্তিকর অবস্থা আছে তার থেকে বেরোবার একটা রাস্তা তৈরি করেছে। এখন আমি আশা করি, এবং যেটু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, যে বিএনপি তার সহযোগী যারা আছে তারা এখনো পর্যন্ত নির্বাচনমুখী, এবং নির্বাচনে তারা অংশগ্রহণের জন্য তাদের প্রস্তুতিটা দেখে মনে হচ্ছে যে তারা এই বিষয়ে এখনো আন্তরিক। কিন্তু সেক্ষেত্রে আবার যেটা আপনি বললেন যে তাদের দিক থেকে বলা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড, এটা তারা না বললেও কিন্তু আমরা বুঝতে পারি। সেটা হচ্ছে যে যে কোনো নির্বাচনই হবে সেটাতে নাগরিকরা ভোট দেবেন, নাগরিকদের ভোটের অধিকার এবং স্বাধীনভাবে ভোট প্রয়োগের অবস্থাটা এটা সব নাগরিকই চাইবেন। কাজে আমরা যারা ভোটার, আমরা যারা প্রার্থী নই, প্রার্থীরা তো চাইবেনই, আমরা যারা ভোট দিতে চাই আমরাও চাই নির্বিঘ্নে স্বচ্ছভাবে আমাদের মনের মতো যাকে খুশি তাকে ভোট দেবো সেটা দিয়ে। তো সেই জায়গায় আমি মনে করি যে কোনো দল চাইলো কি চাইলো না তার চাইতেও বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে কোনো নির্বাচন প্রক্রিয়াকে যদি আমি ভ্যালুর মধ্যে নিতে চাই, এর জন্য এটাকে যদি অর্থবহ করতে চাই, তাহলে সেটাকে আমার স্বচ্ছ, সকলের জন্য অংশগ্রহণের সুযোগ, এবং যারা নাগরিক, যারা ভোট দেবেন ভোটাররা, তাদের ভয় ভীতির বাইরে থেকে যাকে খুশি তারা ভোট দিতে চান সেই স্বাধীনতাটুকু থাকা দরকার। এবং সেটা আমার এখনো পর্যন্ত যেটুকু মনে হচ্ছে যে সরকার বা নির্বাচন কমিশন যারা এটা পরিচালনা করবেন
তারাও এখনো পর্যন্ত মোটামুটি এই দিকে মনোযোগী এবং তার আন্তরিক, এটাই মনে হচ্ছে। যেমন ধরুন একটা আজকের দিনের দৃষ্টান্ত যদি আমরা নেই, গত 3 মাস ধরে বিএনপি অফিস বন্ধ ছিল। আজকে বিএনপির অফিস খুলেছে, বিএনপির কর্মীরা গিয়ে, সেখানে নেতা কর্মীরা গিয়ে সেটা খুলেছে। এখন এখানে না বললেও বোঝা যায় সরকার যদি না চাইতেন তাহলে তো এই অফিসটা খোলা যেত। ওখানে আমরা দেখেছি গত 3 মাস ধরে পুলিশ বসে থাকে, ওখানে কেউই যায় না। তো এখন এটাকে আমরা প্রচ্ছন্নভাবে মনে করতে পারি যে এটা এক ধরনের সুযোগ তৈরি করা হচ্ছে যাতে সকলের এই নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণে আসতে পারে, তার জন্য একটা ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে। এটাকে আমি ইতিবাচক বলে মনে করি। এবং গত 2 দিন আগে বিএনপির যে প্রতিনিধি দল ইলেকশন কমিশনারের কাছে গিয়েছিলেন, তাতে একটা দাবি কিন্তু ছিল তাদের অফিস খুলে দেয়। কাজে সেটা আজকে খুলেছে, আমি মনে করি তাদের একটা দাবি মানা হয়েছে। সেই বিবেচনায় আমি বলবো যে এই এখন রাজনৈতিকভাবে অচল অবস্থা বা বলবো না অস্বস্তিটা যেটা ছিল সেটাকে কাটিয়ে উঠবার জন্য এটা একটা অবস্থা তৈরি করেছে। তৃতীয় যে স্তরটা আমাদের আছে সেটা হচ্ছে বাইরের আমাদের বন্ধুরা যারা আছে তারাও কিন্তু আমাদের এই অবস্থাটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন এবং তারাও কিন্তু মনে করছেন, তারাও মনে মনে চাইছিলেন যে এই অবস্থার থেকে বেরোবার কোনো একটা পাওয়া যায় কিনা। এখন এই নির্বাচন একটা বেরোবার রাস্তা তৈরি করেছে। তা আমি মনে করি সেদিক থেকে আমাদের যারা সহযোগীরা আছেন, যারা উন্নয়ন সহযোগী, যারা বন্ধু বাইরের বিশ্বে আছেন, তারাও কিন্তু এটা পর্যবেক্ষণ করছেন এবং তারা মনে করছেন যে এর মধ্য দিয়ে যদি 2 প্রধান রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে এক ধরনের একটা ইন্টারাকশনের বা সুযোগ তৈরি হয়, তাহলে হয়তো আগামী দিনে এই ধরনের শান্তিপূর্ণভাবে তাদের সমস্যা সমাধানের বা 2 পক্ষের মধ্যে যে বিভেদগুলো আছে বা যে জটিলতাগুলো আছে সেটা নিরসনের একটা সুযোগ তৈরি হবে। কাজে সে বিবেচনায় আমার কাছে মনে হয় যে 3 স্তরে কিন্তু এই নির্বাচনটা গুরুত্বপূর্ণ। আমি এখন ডক্টর নাসিম আক্তার হোসেন আপনার কাছে যাব। নির্বাচন কমিশনের যে ভূমিকা এখন পর্যন্ত আমরা দেখছি, এর আগে কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েকটি সিটি কর্পোরেশন নির্বাচন খুব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছে এই নির্বাচন কমিশন এবং সেখানে বিএনপির প্রার্থীরাই মূলত জয়লাভ করেছেন, যদিও সেটি এই সরকারের আগের সরকারের আমলে। এখন পরিস্থিতি হয়তো কিছুটা ভিন্ন, কিন্তু নির্বাচন কমিশন আপনার কি মনে হয় যে এবার কতটা স্বচ্ছ ভূমিকা রাখতে পারবে? বিশেষ করে আজকের পত্রিকায় একটি খবর এসছে যে প্রধান নির্বাচন কমিশনার প্রায় সব সিদ্ধান্ত এককভাবে নিচ্ছেন, এই ধরনের একটা খবরও কিন্তু এসছে। তো সব মিলিয়ে আপনার কি মনে হয় নির্বাচন কমিশনের উপর এবার আমরা কতটা আস্থা রাখতে পারি? আমি প্রথমেই বলতে চাই যে আজকের যে শিরোনাম মানে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে, আমার মনে হয় কাল বৈশাখী ওইটার একটা বড় কারণ। কারণ কাল বৈশাখী ঝড় তো সব উলট পালট করে ভেঙে চুরে চুরমার করে দেবে। আর কাল বৈশাখীটা ওরা আগেই রাজনীতির অঙ্গনে নিয়ে এসেছিলেন, এখন বোধহয় স্বাভাবিক হওয়ার সময়। সে অর্থে যদি সকল পক্ষ স্বাভাবিকতার জন্য তৈরি থাকে তাহলেও নির্বাচন কমিশনে, যেটা আপনি জানতে চাচ্ছেন, জন্য কাজ করাটা অনেক সহজ হয়। এই গণতন্ত্রের জন্য এই টলারেন্সটা তো অনেক বেশি জরুরি, যেটি আমরা দেখেছিলাম যে একেবারেই অসহনীয় একটা অবস্থায় যেন সকল পক্ষ চলে যাচ্ছিলেন। তবে আমি আসছি সেটাতে, কিন্তু তার আগে আমি বলতে চাই যে আসলে নির্বাচন যেন রাজনীতির অঙ্গনে এক ধরনের সমঝোতা ও হাওয়া নিয়ে আসলো, এটা কিন্তু এক অর্থে খুব মানে অগ্রহণযোগ্য একটা আচরণও মনে হয়। কারণটা হচ্ছে যে এই তো কিছুদিন আগে মানে এত মানুষ মারা যাওয়া, সারা দেশ তোলপাড় হওয়া, পুড়িয়ে মারা, মানুষকে আতঙ্কের মধ্যে একেবারে জর্জরিত করে গৃহবন্দী করে ফেলার মতো যখন অবস্থা, কোনো কিছুই যেন কাউকে থামাতে পারবে না, যখনই একটা নির্বাচনের কথা বলা হলো দেখা গেল সব ঝড় আস্তে আস্তে থেমে থেমে যাচ্ছে। এটা প্রমাণ করে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতা ব্যতীত আর কিছুই হিসাবের মধ্যে তাদের নেই। তারা কেবলমাত্র ক্ষমতা রাজনীতি নিয়ে থাকতে চান। আচ্ছা ঠিক আছে, যদি তাই হয় তাহলে যে 2টি বড় পক্ষ ক্ষমতা নিয়ে লড়াই করেন তারা যদি ব্যালেন্সে থাকেন
তাহলেই তো দেশের মানুষের এই সংকটটা হাজির হয় না। তাহলে এই নির্বাচন এই অর্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হতে পারে সিটি কর্পোরেশন নির্বাচন, জাতীয় নির্বাচন নয়, কিন্তু তারপরও এমন একটি কনটেক্সটে, এমন একটা পরিস্থিতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যে কারণে এটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। কারণ আবারও সেই ঝড় থামানোর জন্য এই নির্বাচন, এখন সবাই সেজন্য লক্ষ্য রাখছে যে নির্বাচন কমিশন কিভাবে নির্বাচনটি, কারণ যেহেতু নির্বাচন কমিশনই নির্বাচন ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন। এখন অনেক ক্ষেত্রে কমপ্লেইন তো আছে, যে নিরপেক্ষতার কমপ্লেইন, লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য দেওয়া যাবে কিনা সেটার কমপ্লেইন, বা আজকের পত্রিকায় যে একজনই সব কাজ করছেন সেটার কমপ্লেইন। এখানে আমার কথা হচ্ছে যে কিন্তু বিরোধী পক্ষ এবং সরকার পক্ষ এই নির্বাচনে এগুলোর কথা বলারই কথা না। সিটি কর্পোরেশন নির্বাচনে, স্থানীয় নির্বাচনে তো কোনো দলের থাকার কথা না, কিন্তু আবার দেখা যাচ্ছে হ্যাঁ দল ভেরি মাচ আছেন। এবং এই যে দল, এটাই কি আপা বলতে পারবেন যে এটাই এক ধরনের বিধি লঙ্ঘনের মতো বিষয় হয়ে যাচ্ছে। তারপরও হয়তো মানুষ এটাকে বিধি লঙ্ঘন যদি নাও ধরেন, যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে নির্বাচন কমিশন সতর্ক, এটা আমার মনে হয় যে সে সতর্ক দৃষ্টি রাখছে। এবং তিনটি জায়গায় আসলে বোধহয় লেভেল প্লেইং ফিল্ড বা নিরপেক্ষতা দরকার হবে। প্রচারণা যেন সবাই ঠিকমতো করতে পারেন, ভোটে যেন সবাই একদম নির্বিঘ্নে নিজের ইচ্ছায় ভোট দিতে যেতে পারেন, এবং ফলাফল যখন হবে সেটা যেন সঠিক গণনা হয় এবং যেন উভয় পক্ষ মেনে নিতে পারেন তেমন একটি আকাঙ্ক্ষিত ফলাফল, যে গ্রহণযোগ্য ফলাফল হয়। প্রচারণার জায়গায় অলরেডি বোধহয় বলতে শুরু হয়েছে যে একটি পক্ষের জন্য লেভেল প্লেইং ফিল্ড হয়নি। এটা যে নির্বাচন কমিশনের দায়ী তা নয়, কারণ অনেকের বিরুদ্ধেই মামলা থাকায় তারা তো আসলেই প্রচারে সেভাবে আসতে পারবেন না বা সাহস করছেন না। এটাতে আবার কেউ কেউ বলছেন যে কেন নির্বাচন কমিশন তো চাইলে এ ব্যাপারেও কিছু করতে পারে। আমি মনে করি যে সংবিধান আমাদের নির্বাচন কমিশনকে কিন্তু অনেক ক্ষমতা দিয়েছে। নির্বাচনকালীন সময়ে সকল সিদ্ধান্ত, নির্বাচনের পক্ষে, নির্বাচন নিরপেক্ষ করার স্বার্থে, স্বচ্ছতার স্বার্থে, দায়বদ্ধতার স্বার্থে, জাতির কল্যাণের স্বার্থে নির্বাচন কমিশন যদি তাকে দেয়া ক্ষমতার বাইরেও কিছু সাজেস্ট করার জন্য, সেটাও কিন্তু সে চাইলে করতে পারে। তাহলে যেমন পুলিশের পক্ষ থেকে যাদের মামলা আছে তাদেরকে ধরার জন্য অনেকেই কথাবার্তা বা উদ্গ্রীব যে হয়ে আছেন, এগুলো ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন চাইলে বলতে পারে যে মামলা থাকলে তো একজন গিলটি প্রমাণিত হচ্ছেন না, তাহলে যদি উনি নির্বাচন করতে পারেন তাহলে তাকে এখন অ্যারেস্ট করে নির্বাচনের পরিস্থিতি, পরিবেশ নষ্ট যেন কেউ না করেন, এক্ষেত্রে যদি নির্বাচন কমিশন বলেন, আমার মনে হয় সেটা সঠিক কাজ হবে এবং প্রচারণার জন্য সকল পক্ষ একটা জায়গা পেতে পারে লেভেল প্লেইং ফিল্ডের জন্য। সেটা আমার ধারণা নির্বাচন কমিশন হয়তো বা ভাবছে। তবে এর মধ্যে যে রাজনৈতিক লাভ হয়েছে, যেমন বিরোধী দলের খুব বেশি দাবি কিন্তু ছিল না, বিরোধী দল তো তত্ত্বাবধায়ক সরকার চায়নি বা নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে একেবারে জর্জরিত করে ফেলেনি, লেভেল প্লেইং ফিল্ড চেয়েছে। আবার যে দাবিগুলো যেমন হচ্ছে যে মামলা তুলে নাও বা আমাদের অফিস খুলে দাও অথবা সভা সমাবেশ করতে দাও, এই যে প্রধান দাবি, তার মধ্যে একটি তো হয়েই গেল, আজকে তারা অফিসে ঢুকে পড়লো। আবার খালেদা জিয়া নিজেও তার অফিস থেকে যেটি উনি বের হননি, তিনি কাল বের হবেন। তার মানে রাজনৈতিক যে বিজয় রাজনীতির, সেটা কিন্তু অলরেডি লক্ষণীয় হয়ে উঠেছে নির্বাচনকে কেন্দ্র করে। সে কারণে আমি আশাবাদী হতে চাই যে এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের ব্যালেন্স অফ পাওয়ারের অবস্থা ফিরে আসবে। তবে এই যে লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে আপনার যে কথাটা বেশি আলোচিত হচ্ছে, এটা আবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তার মানে কি যারা অপরাধী তারা কি নির্বাচনের সুযোগ নিয়ে তারা কি আবার প্রকাশ্যে চলে আসতে পারবেন কিনা, বা নির্বাচন কমিশন কি আদালতের সিদ্ধান্তের কোনো হস্তক্ষেপ করতে পারেন কিনা, এই বিষয়গুলো আলোচিত হচ্ছে। আপনি যদি আর একটু বলেন। দেখেন, লেভেল প্লেইং ফিল্ড কথাটা তো নতুন এসছে, তো আমরা তখন গ্লোবাল যুগে আছি। আগে তো আমরা লেভেল প্লেইং ফিল্ড কথাটা বলিনি, আমরা বলেছি সবার জন্য সমান সুযোগ। সুযোগ কথাটাই হচ্ছে আসল কথা, যে সবার জন্য সমান সুযোগ। সেই সুযোগটা কিন্তু প্রথম থেকেই দিতে হবে। নমিনেশন পেপার যখন জমা দেওয়া হয়েছে তখনও যেভাবে সবাই দিয়েছে, তখনও কিন্তু আমরা দেখেছি নিয়ম ভঙ্গ হয়েছে। 5 জন যেখানে যাওয়ার কথা, সব পলিটিক্যাল পার্টি কিন্তু 5 জনের বেশি
নিয়ে গেছেন। এখানে ইলেকশন কমিশন কয়েকজনকে নোটিশ দিয়েছিলেন, অনেককে কিন্তু নোটিশ দেননি। তো এখন আরেকটা জিনিস, লেভেল প্লেইং ফিল্ড করতে হলে ইলেকশন কমিশনকে কতগুলি জিনিস ভীষণভাবে খেয়াল করতে হবে। প্রচারণার সময় খেয়াল করতে হবে যে প্রচারণা করবার সময় তারা কতটুকু বিধিমালা ভঙ্গ করছে এবং সেখানে কিভাবে নোটিশ যাবে। নোটিশ যাওয়া মানেই কিন্তু জরিমানা আছে। এক্স্যাক্টলি কোন অপরাধে কতটুকু জরিমানা তারা দিচ্ছেন, নোটিশ কিভাবে দিচ্ছেন সেটা কিন্তু স্বচ্ছ নয়, আমরা এখনো জানি না। এবং খুব একটা বড় কিছু করলে তার মনোনয়নী মানে ক্যান্ডিডেট হিসাবে তার যে ইয়ে করবার কথা, মনোনয়ন পত্রটাই বাতিল হয়ে যাওয়ার কথা। তো এইগুলি কতটুকু অপরাধে কতখানি গেলে যে ওনারা করবেন সেটা আমরা কিন্তু বলতে পারি না। আমরা এর মধ্যে একটু আগে দেখেছি 110 জনের নামে বোধহয় 960 কি 860, আমি ঠিক খেয়াল করতে পারলাম না, কেস আছে। এখন কোনখানে বাছাই করে এই 110 জনকে কয়জনকে পুলিশ অ্যারেস্ট করবে, কয়জনকে ছেড়ে দিবে, কার সুবিধা মতন ছাড়বে, কার সুবিধা মতন ছাড়বে না, সেটা কিন্তু আমাদের জানবার কোনো উপায় নেই। সেখানে কিভাবে এই চয়েস করা হবে, আর কিংবা 110 জনকেই ধরে নেবেন কিনা সেটাও, তার ভেতরে কোন পার্টির কজন কাউন্সিলর থাকবে সেটাও কিন্তু আমরা বলতে পারি না। এই একটা ব্যাপার দাঁড়ালো। তারপরে লেভেল প্লেইং ফিল্ড আরেকটা যেটা আমরা বলছি সেটা অর্থনৈতিক, এটা দারুণভাবে কাজ করবে। যেমন ধরেন আমরা যদি মনে করি সব ক্যান্ডিডেটের সমান আপনার অর্থনৈতিক অর্থের লগ্নি করা, মানে কতটুকু আমি খরচ করব। আমি সেদিন দেখলাম এক একটা প্রার্থীর জন্য 2 টাকা 36 পয়সা এরকম একটা কিছু খরচ করবার কথা। তো এক একজন ভোটারের জন্য প্রার্থী খরচ করতে পারবে 2 টাকা 36 পয়সা বোধহয় হিসাবের মধ্যে এরকমই পড়ে, কি ধরেন 2.5 টাকাই ধরেন। তো এইটা এর থেকে কতটা কম করছে, এটা তো একটা অ্যাবসার্ড কথা। এমন এখনই যত খরচ হয়ে গেছে এই সমস্ত ক্যান্ডিডেটের, 2.5 টাকা কেন, এক একজনের পেছনে কত টাকা খরচ হয়েছে। প্রথমেই আমরা যে বিলবোর্ডগুলি দেখেছি, কোটি কোটি টাকার বিলবোর্ড দেখেছি। এবং ইলেকশন কমিশন কিভাবে এই টাকাটার হিসাব নেবে, যে এক একটা ক্যান্ডিডেট কত টাকা খরচ করলো। আমি ইন্ডিয়াতে আমি দেখেছি যে প্রথম দিন থেকেই আপনার অন্য স্টেটের থেকে তারা অডিটরদের নিয়ে আসে, অফিসারদের নিয়ে আসে। তারা মিটিং এর থেকে শুরু করে, প্রচারপত্র থেকে শুরু করে, বিলবোর্ড থেকে শুরু করে, চেয়ার টেবিল যা মাইক্রোফোন সবকিছু লিপিবদ্ধ করা থাকে, যা কিছু হচ্ছে, এবং সেটা প্রত্যেক দিন তারা হিসাব করে নোটিশ দিয়ে দেয়। তো আমাদের এখানে কি এরকম ইলেকশন কমিশন ব্যবস্থা করছেন কিনা, কারণ অর্থের ব্যবহার কিন্তু আমরা অনেক দেশেই মানি অ্যান্ড ইলেকশনের উপরে, ইলেকশনের ব্যবহারের উপরে মানি, আমরা অনেক মাসল অ্যান্ড মানি, এই দুটো জিনিসটা খুবই ব্যাপার। এখন আরেকটা জিনিস দেখেন, অর্থের ব্যবহারের সঙ্গে সঙ্গে আমরা এখন কিন্তু জানছি না যে ক্ষমতা কতটুকু দেখানো হবে। আমি ক্ষমতা মিন করছি ওই মাসল পাওয়ারের ক্ষমতা, সেটা কতটা ব্যবহার করা হবে, এবং ইলেকশন কমিশন এই ব্যাপারে কতটুকু মানে কঠোর হবেন, সেটাও কিন্তু একটা দেখবার বিষয়। আপনি খেয়াল করে দেখবেন যে এই যে 110 জনের এগেনস্টে 960টা আছে, এর মধ্যে বেশিরভাগই দেখবেন এই ধরনের লোক, যাদের মানে যারা ফোর্স ইউজ করে, যারা পাওয়ার ইউজ করে মানুষকে ইয়ে করে, নিজেদের দলে আনতে চায়। তো এইগুলি কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে আপনাকে নিয়ে আসতে হবে। প্লাস আমি মনে করি লেভেল প্লেইং ফিল্ডে আমাদের ভোটারদের কথাও ভাবতে হবে, যে আমি যাকে সমর্থন করছি তার জায়গায় সে যদি কোনো মিটিং করে এবং তাকে আমি মানে সুন্দর মতন তার পক্ষে যে ক্যানভাস করতে পারছি কিনা, যারা ক্যানভাস করবেন নিয়ম মতন তাদেরও ক্যানভাস করতে দেওয়া হচ্ছে কিনা, মানে এত কিছু এর মধ্যে জড়িত। ইলেকশন কমিশনকে এটা যে একটা বিরাট কাজ সেটা বুঝতে হবে। আমরা আজকে যে খবরটা পড়েছি যে উনি একলা করছেন, সেটা আমাদের একটু নিরাশ করেছে, কারণ আমরা চাই যে নির্বাচন কমিশনের ভেতরে একটা একতা থাকুক, ইউনাইটেডলি তারা এত বড় কাজটা উঠিয়ে নিক, যেমন ঢাকা আগে সিটি কর্পোরেশনগুলিতে করেছিল। আমাদের সেখানে বেশ ভালো ছিল, রিপোর্ট ছিল যে ভালোভাবে ইলেকশন করেছে, এবং আমরা আশা করব যে এবারও ইলেকশন যেভাবে হবে আমাদের যেন নির্বাচন কমিশন নিরাশ না করেন, কারণ এটা আমাদের বহুদিন থেকে আমরা একটা অ্যাকাউন্টেবল একটা মেয়র চাচ্ছি, অ্যাকাউন্টেবল একটা কাউন্সিল চাচ্ছি। আর আরেকটা জিনিস ভাবতে হবে যে পার্লামেন্ট ইলেকশনের মেজাজ আর এই ইলেকশনের মেজাজ কিন্তু অনেক অন্যরকম। পার্লামেন্ট ইলেকশন একটা ইনডিরেক্ট ব্যাপার, আমি একটা ক্যান্ডিডেটকে
পার্লামেন্টে যে আমার কথা সে বলবে, কিন্তু আমি যাকে এখানে এই কমিটির মেয়র এবং কাউন্সিলর দিয়ে ইলেক্ট করব, সে কিন্তু সরাসরি আমার কাজ করবেন। আমাদের প্রতি তাদের যে অ্যাকাউন্টেবিলিটি, সেটা তাদের বজায় রাখতে হবে। আমরা সরাসরি তাকে, আমার নগরবাসীর সুখ দুঃখ সবকিছু দেখবার জন্য তারা এই মেয়র হচ্ছেন, তারা এই কাউন্সিলর হচ্ছেন। তো এইখানে আমাদের মনে হয় যে আরো বেশি সজাগ হতে হবে নির্বাচন কমিশনকে, আমাদের প্রতি আরো বেশি দায়িত্ববান হতে হবে। হুমায়ুন কবির, আপনার কাছে একটি অন্য প্রসঙ্গে আসবো এখন। আমরা জানি যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামীকাল কোর্টে যাবেন, তার আইনজীবী জানিয়েছেন, এবং জামিন চাইবেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রায় 40 দিন হয়ে গেল, যেটা এখনো পর্যন্ত থানায় পৌঁছেনি বলে আমরা জেনেছি। তো এটা দিয়েও সরকারের একটু নমনীয় ভাব যে আছে তার প্রতি, বা তাকে অ্যারেস্ট করবে না সেটা বোঝা যাচ্ছে। কালকে যাবেন, কি হবে কালকে সেটা আমরা ধারণা করতে পারি। এবং তার দিক থেকে একটা আশঙ্কা ছিল যে তিনি বেরোলে হয়তো তার অফিসটা সরকার দখল করে নেবে, সেটাও আমরা আশা করব নিশ্চয়ই সেরকম কিছু ঘটবে না কালকে। আপনি এই ব্যাপারটি নিয়ে যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি বললেন অনেকটাই, তো আমি আপনার সাথে যোগ করছি। গতবারও যখন কোর্টে বেগম জিয়ার ডেট ছিল আমার মনে আছে, তখন তিনি যাননি, বা তার যারা উকিল বা যারা ওনার পক্ষে যারা আইনজীবী ছিলেন তারা বলছিলেন যে তিনি যথেষ্ট নিরাপদ বোধ করেন এবং তাকে নিরাপত্তার ব্যবস্থাটা করা হয়নি বলেই তিনি যান। এখন বাইরে থেকে যারা দর্শক বা যারা সাধারণ রাজনীতি পর্যবেক্ষণ করেন, তারা কিন্তু বুঝতে পারছিলেন যে আসলে যদিও এটা বলা হচ্ছে যে নিরাপত্তার কারণেই, কিন্তু এর পেছনে আরো একটা বিষয় ছিল। সেটা হচ্ছে যে তিনি বাইরে গেলে ফেরত আসবেন কিনা, বা ওই বাড়িতে ফেরত যেতে পারবেন কিনা, এগুলো শুনি। এবং আজকে যেহেতু তার আইনজীবীরা বলছেন যে তিনি কালকে যাবেন, আমরা যেটা বাইরে থেকে বুঝতে পারছি, সাধারণ জ্ঞান যেটা বলছে যে সরকারের দিক থেকে বা এমন একটা ইন্ডিকেশন তার কাছে আছে যে তিনি কোর্টে গেলে জামিনের জন্য যদি আবেদন করেন, কোর্ট সেটা বিবেচনা হয়তো করে দেখবেন এবং তারা সেই ব্যাপারে সিদ্ধান্ত দেবেন। এবং আমরা এটাও বুঝি যে এই মানে উনি তো আর 8-10টা সাধারণ মানুষের মতো না, তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, দুটি প্রধান দলের একটির প্রধান তিনি। তো সেই বিবেচনায় আমার ধারণা যে তিনি এক ধরনের মোটামুটি ইঙ্গিত পেয়েছেন এবং সেই জন্যই তিনি হয়তো কোর্টে গিয়ে আইনটার প্রতি তার যে শ্রদ্ধা সেটা তিনি প্রদর্শন করবেন। এবং আমার ধারণা সরকারি পক্ষ থেকেও সরকার চান এটা তিনি করলে, তাহলেই সরকারের দাবি যে তিনি কোর্টকে মান্য করুন, কোর্টের সিদ্ধান্ত মেনে চলবে, তাহলে সেই ক্ষেত্রে সরকার হয়তো আর ওই যে বললেন যে 40 দিন হয়ে গেছে কিন্তু এখনো কোর্টে গিয়ে পৌঁছে পরোয়ানাটা থানায় পৌঁছেনি এবং সেটাকে তারা ব্যবহার করতে পারেনি। আমার ধারণা সেই জায়গাটায় এক ধরনের রাজনৈতিক সমঝোতা। তবে আমরা কি এটাও ধারণা করতে পারি যে উনি তার অফিসে ফিরে গেলে আবার ফিরে যেতে পারবেন, এরকম একটা আশ্বাস তিনি পেয়েছেন কিনা? কারণ এর আগে কিন্তু আপনার মনে আছে যে 21শে ফেব্রুয়ারিতে তিনি ফুল দিতে যাননি, 26শে মার্চে তিনি স্মৃতিসৌধে যাননি। একটাই ভয়ে আমরা বুঝতে পারি যে তার অফিস থেকে বেরোলে আবার ফিরে আসতে পারবেন কিনা। আমরা আশা করি, কারণ যেটা আমরা গত কদিন ধরে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে দুদিক থেকে কিন্তু এক ধরনের নমনীয়তা, মুখ রক্ষা করে নমনীয়তা যেটাকে বলা যায়, যে যাতে কেউ, কারণ এখানে তো একটা মুখ রক্ষার বিষয় দাঁড়িয়ে গেছে, তো সেই জায়গা থেকে আমার ধারণা একটা মোটামুটি ভাবে দুপক্ষেই একটুখানি নমনীয় হয়েছেন এবং তারা বিষয়টাকে আর ঘনীভূত না করে হালকা করার দিকে যাচ্ছেন বলে এটা আমার ব্যক্তিগত ধারণা। এবং সেদিক থেকে আমার ধারণা যে কালকে হয়তো তিনি কোর্টের কাছে যদি তার জামিনের জন্য আবেদন করেন, তাহলে সেটা হয়তো বিবেচনায় নিয়ে কোর্ট সেটা নিয়ে তাদের যেটা সিদ্ধান্ত, যথোপযুক্ত সিদ্ধান্ত, সেটা কোর্ট দেবেন, সেটা আমরা প্রেডিক্ট করবার কোনো উপায় নেই। এবং তারপর হয়তো বা তিনি যেখানে তার নিজের যেখানে যাওয়ার ইচ্ছা হয় সেখানে তিনি যেতে পারবেন, এইটুকু হয় মনে হচ্ছে এখন দেখে। তা না হলে আপনি যেটা বললেন ওই ভয়, যেটা আমরা সমস্যা যেটা হচ্ছে যে ভয় কিন্তু মানুষকে সংঘাতের দিকে নিয়ে যায়। তো কাজেই ভয়টাকে যদি কমিয়ে আনা যায় তাহলে আমার ধারণা এই সমঝোতার একটা পথ হয়তো বেরোবে এবং শান্তিপূর্ণভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো, এটা আমরা আশা করতে চাই। আমার মনে হয় সরকার কিংবা নির্বাচন কমিশন খুব সজাগ থাকবে যাতে ইলেকশনটা হয়।
আমার মনে হয় না যে এমন কিছু এমন হবে যে মানুষের মধ্যে আবার একটা নিরাশা আসে, মানুষের মধ্যে আবার একটা ভয় বা শঙ্কা ঢুকে যায় না। আপনি যেটা জিনিসটা ঠিকই গড়বড় বলেছেন হতে এবং যেটা আপনি লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেছিলেন, আমার মনে হয় যে এই বিষয়টা শুধুমাত্র ঢাকা সিটি কর্পোরেশন, চিটাগং সিটি কর্পোরেশন নির্বাচন নয়, কিন্তু যদিও প্রত্যক্ষভাবে এটা, কিন্তু তার পেছনে কিন্তু একটা রাজনৈতিক বিষয় জড়িত আছে বড়, এবং সেই জায়গায় আমার মনে হয় সবার দিক থেকেই এমন কোনো কাজ করা ঠিক হবে না, যেহেতু আমরা এখন একটা ইতিবাচক দিকে যাত্রা শুরু করেছি বলে মনে হচ্ছে। সেই জায়গায় যাতে এই যাত্রাটা অব্যাহত থাকে এবং এর মধ্য দিয়ে আমরা একটা এই এখন যে অস্থিরতা বলছিল, অনিশ্চয়তাটা ছিলাম, তার থেকে বেরিয়ে আসতে পারি, সেটাই কিন্তু সবাই চাচ্ছে। এবং সেই জায়গায় আমার মনে হয় সকল পক্ষই ইতিবাচক, পজিটিভ এবং ফ্লেক্সিবল একটা অ্যাপ্রোচ নেবেন, এটা আমরা মনে করতে পারি। জি, নাসিম আপা, আপনার কাছে আবার যাব যে মানে আমরা তো যেটা দেখতে পাচ্ছি যে নির্বাচনের কে কেন্দ্র করে রাজনীতি একটা ভালো পরিণতির দিকে যাচ্ছে যদি আমরা বলি। এবং আজকের দুটি ঘটনা, কিন্তু একটি হচ্ছে বিএনপি অফিসের তালা খুলে প্রবেশ করা এবং কালকে খালেদা জিয়ার কোর্টে যাওয়া, দুটি পজিটিভ বিষয় কিন্তু আমাদের সামনে এসছে। তো সব মিলিয়ে কি আমরা রাজনীতিতে এর ফলে একটা মানে ভালো একটা পরিণতি কি আশা করতে পারি কিনা? একটু আগে হুমায়ুন ভাই যেটা বলছিলেন যে মানে খালেদা জিয়া যদি কালকে তার অফিস থেকে বের হন এবং কোর্টে যান, ফিরে তিনি তার বাসায় যেতে পারবেন কিনা, এই ভয়টি তিনি আগে করেছেন। নিশ্চয়ই আগামীকাল যে যাবেন বলেছেন, এখন আর তিনি সেই ভয়টি করছেন না। তার একটি বড় কারণও হচ্ছে নির্বাচন। কারণ যখন নির্বাচনের কর্মকাণ্ড শুরু হয়ে গেছে, তখন আওয়ামী লীগও চাইবে না যে জনগণের সামনে তার একটা ফল্ট যাক। কারণ নির্বাচন তো দুই দলের লড়াই, মানে ভোট যুদ্ধ। যুদ্ধ তো দুই দলই জিততে চাইবে, দলের ভিত্তিক হোক বা না হোক, ভোট তো যুদ্ধ। কাজেই সেখানে আওয়ামী লীগ মানে ভোটের আগেই হেরে যেতে চাইবে না। সে কারণে কিছু হবে না, কারণ ক্যালকুলেশন সেটা বলে না, মানে রাজনীতির হিসাব সেটা বলে না। আর তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে, এই দুটি দল যদি বলি যে খুব ভালো পরিবেশ হয়ে যাবে, হবে না হুমায়ুন ভাই। কারণটা হচ্ছে এই দুটি দলের সংস্কৃতি হচ্ছে পরস্পরকে আক্রমণ করা, হেট স্পিচ ব্যবহার করা, হিংসা করা, পরস্পরকে শত্রু মনে করা, এবং যেন ব্যক্তিগত পর্যায়ে পর্যন্ত সে লড়াইগুলোকে নিয়ে যাওয়া। দুজন যে পার্টনার, গণতন্ত্রের জন্য সহযোগী শক্তি, এটা তো তারা কখনোই ভাবেন নাই। ফলে সেই কারণে হয়তোবা মানে এটা অব্যাহত থাকবে, এই ধরনের আক্রমণ হয়তো আমরা দেখলাম, কারণ এটা তারা কালচার বানিয়ে ফেলেছেন। তবে একটা আন্ডারস্ট্যান্ডিং এসেছে, এটা ভালো লক্ষণ। যে নির্বাচনকে নিয়ে বিএনপিও খুব মানে অনেক বাড়াবাড়ি কোনো দাবি নিয়ে এসে হাজির হয়নি, বা আওয়ামী লীগও যে এই পক্ষকে দাবিয়ে শেষ করে দিতে হবে তেমন কোনো এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। মোটামুটি ভাবে প্রতিদ্বন্দ্বিতা হবে তেমন অবস্থা আছে, কারণ দুই দলেরই মোটামুটি প্রার্থী আছেন। তাহলে তো নির্বাচন হবে, দুই দলের লোকজন থাকলেই তো নির্বাচনটি হবে। তো এই প্রতিদ্বন্দ্বিতার আশায় থাকবে বলে দুটি দলেরই একটা পরীক্ষা কিন্তু এক ধরনের জনগণের সামনে। কারণ এই নির্বাচনটি অনেক কিছুর ইঙ্গিত বহন করবে, কারণ দুটি বড় দলই গণবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। একদল তো ক্ষমতা অতিরিক্ত চর্চা করার জন্য, আরেক দল ক্ষমতা যাওয়ার জন্য সরকারকে ফেলে দিতে চাচ্ছে। এখন ওই ধরনের কোনো আলটিমেট একদম পরিণতিহীন কোনো বিষয় আর নেই। যে কারণে আমি মনে করি রাজনীতিতে আবার অফিস খুলে সেখানে কাজ করতে পারা, বা সম্ভবত রাজনৈতিক কর্মকাণ্ডে আবার যাওয়া, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, বিএনপির বড় বিজয় এখানেই যে তারা আবার রাজনৈতিক স্বাভাবিক যে রাজনৈতিক কর্মকাণ্ড, সেটার মধ্যে ঢোকার রাস্তাটা তারা তৈরি করতে পেরেছেন নির্বাচনকে কেন্দ্র করে। আর আওয়ামী লীগের জন্য এটা একটা বড় বিজয় যে সহিংস অবস্থাটা তৈরি হয়েছিল, সন্ত্রাসের দিকে চলে যাচ্ছিল, সেখান থেকে একটা স্বাভাবিক একটা অবস্থা, যদিও অবরোধ চলছে বা সারা দেশে হরতাল আছে শুধু নির্বাচনী এলাকা ব্যতীত, তারপরও মানুষ মৃত্যুর খবর এখন আমাদেরকে প্রতিদিন পীড়িত করছে না। এই যে অবস্থাটা, সেটাই সম্ভবত নির্বাচনের ঘোষণার সবচেয়ে বড় একটি বিষয়। রাজনীতির অবস্থাকে
পাল্টে দেওয়ার। এবং ফলাফল যাই হোক, আবার আমি মনে করি ফলাফল যদি মনে করুন আওয়ামী লীগ যদি সবগুলোতে নাও জিততে পারে, তাতেও আওয়ামী লীগ বদল হবে না, কারণ এই নির্বাচনের ফলে তো তার ক্ষমতা চলে যাবে না। এটা তো স্থানীয় সরকারি নির্বাচন। যদি একটি বা দুটিতে তারা হেরেও যায়, তাতেও তাদের বড় লস হবে না। যেহেতু হবে না, কাজে সে খেলবে মাঠে, কিন্তু ওরকম একদম মারদাঙ্গা হয়ে খেলার মতো অবস্থা হবে না। তবে আমাদের মনে হয় নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ কোন দলে কিন্তু হারতেও চাইবে না, চাইবে না, অবশ্যই চাইবে কারণ না। দুই দলের কাছে কিন্তু এখন জনসমর্থন কার কতটা আছে সেটার পরীক্ষা সেটা হচ্ছে। একটা ভীষণ রকম পরীক্ষা করার একটা এই সঙ্গে আমি আবার একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের কনস্টিটিউশনে যেটা আছে যে এটা দলভিত্তিক ইলেকশন হওয়ার তো কথা না, এই নির্বাচনটা হওয়ার কথা নির্দলীয়ভাবে, এবং নির্দলীয়ভাবে ইলেকশনটা হচ্ছে না সেটা আমরা বুঝতেই পারছি। এবং অনেকেই চিন্তা ভাবনা করছে, অনেক আলোচনা হচ্ছে যে এর পরের থেকে আমাদের এটা করা উচিত, এটা সম্পূর্ণ দলীয় করে দেওয়া উচিত। কারণ আমরা বোকার মতন না, আমরা মানে যেটা হচ্ছে না সেটাকে ভাবছি হচ্ছে, সেটা আমাদের নিজেদের কিন্তু পীড়িত করে যে আমাদের নেতারা একটা জিনিস বলছেন আর একটা জিনিস করছেন। এটা কিন্তু খুব একটা ভালো লাগার কথা না আমাদের। আর একটা জিনিস যে এই ইলেকশনটা আমি একটা জিনিস বলবো, যদিও আমরা বলছি যে সকল দলের এবং সকল প্রার্থীর সমান সুযোগ, সেটা কিন্তু হচ্ছে না। কারণ আপনি দেখেন এখানে অনেক ক্যান্ডিডেট আছে, অনেক পার্টির, আমি জানি কমিউনিস্ট পার্টির ক্যান্ডিডেট আছে, বিকল্প ধারার ক্যান্ডিডেট আছে, জাতীয় পার্টির ক্যান্ডিডেট আছে, পার্সোনালি অনেকে ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়েছেন। তারা কিরকম সুযোগটা পাচ্ছে এই যে মিডিয়ার ঝড়ে, আর এই যে রাজনৈতিক দলগুলির মানে নিজেদের ভেতরে যে আমার পার্টির যদি একজন থাকে তাকে বাদ দিয়ে যদি অন্যেরা দাঁড়ায় তাহলে তাকে পলিটিক্যালি পার্টির থেকে পানিশমেন্ট দেওয়া হবে, এই যে কথাটা, এটার ইনফ্লুয়েন্স কিন্তু ভোটারদের উপরও পড়ছে। যে মানে একটা পার্টি 4-5 জন দাঁড়িয়েছে ধরেন, তারা ইচ্ছা করলে, তারা সেখানে তো ক্ষমতার কোনো ব্যাপার নাই, তারা সেখানে ইচ্ছা করলে যদি একটা যোগ্য প্রার্থীকে যোগ্যই ওই দলের কাউকে ভোট দিতেন, তাহলে অসুবিধাটা কি ছিল? কোনো অসুবিধা তো ছিল না। একজনকেই হতে হবে তার তো কোনো মানে নেই। একই ধরেন কোনো ওয়ার্ডে একজনের বেশি কোনো একটা পলিটিক্যাল পার্টির ভালো ভালো ক্যান্ডিডেট থাকতে পারেন, লেট মি চুজ মাই কাউন্সিলর। তো এইখানে পলিটিক্যাল পার্টিরা আরেকটু যদি মানে সমঝে চলেন, যদি আমাদের দ্বার অবারিত করে দেন যে আমরা ভোটাররা, এখানে লেভেল প্লেইং ফিল্ডের প্রশ্ন ওঠে আমার প্রতি অবিচার। আমি কিন্তু ভোটারদের প্রতি, ভোটাররাও চায় আমার চয়েস থাকবে, প্রচুর ক্যান্ডিডেট থাকবে, তার ভেতরেই আমি তাদের যোগ্যতা দেখে সৎ কিনা, সে ধরেন একটা পার্টির একজন থাকলো, দেখা গেল যে সে অতটা সৎ নয়, সে অতটা আপনার যোগ্য নয়, কিন্তু আমি যদি ওই পার্টিকে সাপোর্ট করি আমাকে বাধ্য হয়ে তাকে ভোট দিতে হচ্ছে। এই জিনিসটা যদি না হতো তাহলে আমরা আরেকটু খুশি হতাম। এরকম যদি হয় তাহলে আরো খুশি হব, যদি এমন হয় যে সবাইকে সমানভাবে সুযোগ দেওয়া হয়। ধন্যবাদ আপনাদের আজকে একটি চমৎকার আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য। আমরা আশা করব যে এই নির্বাচনটি সুষ্ঠু হবে একদিকে, এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের যে রাজনৈতিক একটা অচলাবস্থার মধ্যে আমরা চলে গিয়েছিলাম তার নিরসন হবে, সুষ্ঠু রাজনীতিতে সবাই ফিরে আসবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।